হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা লীলা রায়ের যে বইটার সমাধান করছিলাম তার 9 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যায়। প্রথম অঙ্কটা কি বলেছে? 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3 এবং বি ও সি এর অংশের অনুপাত কত? 4:5। তাহলে এ পাবে কত? এখানে A:B এর অংশের অনুপাত কত বলেছে? 2:3 এবং বি ও সি এর অংশের অনুপাত কত বলেছে? 4:5। এখান থেকে আমরা কি বের করব? আমরা যে নিয়মটা শিখেছি A:B:C বের করব। কিভাবে বের করব? এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে আমরা কি পেয়ে গেলাম? A:B:C পেয়ে গেলাম। এ বলেছে এ কত অংশ পাবে। টোটাল টাকাটা কত বলেছে? 700 টাকাটাকে ভাগ করতে হবে। তাহলে টোটাল আনুপাতিক যে অংশগুলোর যোগফল কত? 8 12 8 20 আর 30 35। তাহলে এই 35 সমান সমান কত হবে? 700 সমান 1 বরাবর কত? 20 সমান হবে। তাহলে এখান থেকে আমি এ এর অংশ কোনটা? এর অংশ 8, তাহলে 8 অংশ সমান কত? 8 × 20, দ্যাট ইজ কত? 160। তাহলে কি করলাম? প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই আমরা কি করে নেব? A:B:C অনুপাতটা বের করে নেব। এবার এগুলো যোগ করে আমি 700 সমান হবে, কারণ হচ্ছে 700 টাকাটাকে কি ভাগ করা হচ্ছে 3 জনের মধ্যে। তাহলে এটা যোগ করে পেলাম 35, 35 বরাবর 700 সমান 1 বরাবর কত? 20। তাহলে এর অংশের মানটা কত হচ্ছে? 8 দুগুণে 16, 160। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হচ্ছে বি। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা কি বলেছে? তৃতীয় সমানুপাতি কত? 9:12 আছে, তৃতীয় সমানুপাতিটা বের করতে বলেছে। তাহলে এখানে কি হচ্ছে? এ সমান 9, বি সমান 12, তাহলে সি সমান কত? সি সমান আমরা কে জানি? B²/A। এটা হচ্ছে সি। তাহলে তৃতীয় সমানুপাতি সি সমান হচ্ছে B²/A। এখানে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? বি এর মান 12 মানে 12²/9। 12 মানে হচ্ছে 144/9। 9 16 144। তাহলে কি হচ্ছে? সি এর মানটা কত? সি এর মান হচ্ছে 16। তার মানে তৃতীয় সমানুপাতিটা কত হচ্ছে? 16। 16 মানে কত? অ্যান্সার বি। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে যে 300 টাকার 50%-এর 5%। তাহলে 300 টাকার 50% মানে কত? 50% মানে জানি আমি আর হাফ, তার 5% সমান কত? 1/20। ভালো করে বুঝো, ফ্র্যাকশন ভ্যালুগুলো জানতে হবে। 50% মানে হাফ, 5% সমান 1/20। 0 0 কেটে গেল, 30/4। তাহলে কত হচ্ছে? 30/4। 30 মানে 4 7 28, 7.5। অ্যান্সার কত হবে? অ্যান্সার বি। কিছুই নয়, সিম্পল ক্যালকুলেশন। এই অঙ্কতে কিছু নেই। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা একটা সিম্পল দশমিকের যোগ দিয়েছে, কিছুই নয়। 6.606, তারপরে কত দিয়েছে? 0.066, তারপরে কত হচ্ছে? 0.66, তারপর হচ্ছে 0.6। তাহলে এগুলো শূন্য বসিয়ে দাও, যোগ করো। 6 6 12 2, 6 6 12 1 13, 3 হাতে 1, 3 6 18 1 19, 9 হাতে 1, 6 1 7। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 7.932। অ্যান্সার কত হবে? অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? একটি সংখ্যাকে 20% বর্ধিত হয়, আবার 20% বর্ধিত হয়। তাহলে মোট দুবার কি হচ্ছে? 20% করে বর্ধিত করা হচ্ছে। তাহলে 20% সমান আমরা কি জানি? 20% সমান 1/5। তাহলে সংখ্যাটা যদি বাড়ানো হয়, সংখ্যাটা ওল্ড আর নিউ, এখন যদি 5 থাকে তাহলে সংখ্যাটি বেড়ে হয় 6। 20% কি দুবার বর্ধিত করা হয়েছে, তাহলে আরও একবার নেব, 5 থেকে 6। তাহলে এখন 5 5 25 আর 36। তাহলে দুবার বৃদ্ধি করার ফলে সংখ্যাটা আগে ছিল 25, এখন হয়ে গেছে 36। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? এখান থেকে বৃদ্ধি পেয়েছে 11। ইনিশিয়াল ভ্যালু কত হচ্ছে? 25। তাহলে 11/25 × 100%, তার বৃদ্ধিটা কত পার্সেন্ট হয়েছে? তাহলে 4 = 44%। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব? প্রথমে হচ্ছে
ফ্র্যাকশান ভ্যালুটা নিয়ে নেব। 20% সমান 1/5। আবার বলছে দুবার বৃদ্ধি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। তাহলে প্রথমে 5 থেকে 6 করা হয়েছে, আবার 5 থেকে 6 করা হয়েছে। এখন সংখ্যাটা আগে কত ছিল 25, এখন হয়েছে কত 36। তাহলে বৃদ্ধি কত হয়েছে 11। 11 ডিভাইড বাই 25, এটা ইনিশিয়াল ভ্যালু। 25 ইন্টু 100% ইকুয়াল টু 44%। অ্যান্সার কতটা? তাহলে এটা কত অ্যান্সার হবে? অ্যান্সার ডি, 44%। পরের অঙ্কটা দেখব কি বলেছে। পরের অঙ্কটা, একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার। এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে এবং ছাড়ার 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। তাহলে এখানে দেখো মালবাহী ট্রেনটা অ্যাকচুয়ালি কত ঘন্টা ছুটছে। মালবাহী ট্রেন অ্যাকচুয়ালি 6 ঘন্টা পর যেহেতু ছুটছে, মালবাহী ট্রেন 10 ঘন্টা। এটা ইকুয়াল টু কী হবে? যাত্রীবাহী যে ট্রেনটি আছে সে কত ঘন্টা পরে যে অতিক্রম করছে? 4 ঘন্টা। তাহলে এর 10 ঘন্টা আর এর 4 ঘন্টার পথ। তাহলে আমি যদি মনে করি যে মালবাহী ট্রেনটির গতিবেগ এক্স ছিল, তাহলে 10x, মালবাহী ট্রেনটা 10 ঘন্টা গেছে, আর এ কত গেছে 4 ইন্টু 80, এর গতিবেগ হচ্ছে 80 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় গেছে 80। তাহলে এখানে 0 0 কেটে গেল, এক্স সমান কত? 32 কিলোমিটার পার আওয়ার। ভালো করে বোঝো, একটি যাত্রীবাহী ট্রেন, তার গতিবেগ দেওয়া আছে। যাত্রীবাহী ট্রেনটি মালবাহী ট্রেনটি 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ছাড়ার 4 ঘন্টা পরেই মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। তার মানে কি, ওই যে ট্রেনটা আছে মানে মালবাহী ট্রেনটা, সেটা 6 ঘন্টা গিয়েছে, তারপরে আবার 4 ঘন্টা গিয়েছে। তার মানে 10 ঘন্টার পথ, মালবাহী ট্রেনটির 10 ঘন্টার পথ যাত্রীবাহী ট্রেনটির 4 ঘন্টার পথের সমান হবে। এখন আমি ধরে নিলাম মালবাহী ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 ঘন্টায় সে কত যাচ্ছে? 10x। আর এই 4 ঘন্টায় কত যাচ্ছে? এর 80 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে 4 আসতে 32, 4 ইন্টু 80, এনে কাটাকুটি করে আমরা এক্সের মানটা 32 পেয়ে গেলাম। তাহলে মালবাহী ট্রেনটির গতিবেগ কত ছিল? গতিবেগ ছিল 32 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখো, একটি কোম্পানি প্রথম 3 মাসে গড়ে 4000টি দ্রব্য তৈরি করে। পরের 9 মাস গড়ে কটি দ্রব্য তৈরি করলে মোটের ওপর সারা বছর গড়ে 4375টি দ্রব্য তৈরি হবে? প্রথম 3 মাসে গড়ে কত করছে? 4000। তাহলে প্রথম 3 মাসে মোট কত করছে? 3 4 12,000। তার সঙ্গে আমি যদি 9 মাসে ধরে নিই যে 9 মাসে প্রতি মাসে গড়ে এক্সটি করে তাহলে 9x টোটাল। এইটাই সমান কি বলেছে? 4375 ইন্টু 12, সারা বছর গড়ে এতটি দ্রব্য করবে। তাহলে টোটাল এইটা 3 মাসে করেছে, টোটাল এটা করেছে 9 মাসে। আর এক্স ধরে নিয়েছি আমি কি তাদের প্রতি মাসে যে 9 মাসে কাজটি হয়েছে তা গড়ে কটি করে তৈরি করা হচ্ছে দ্রব্য। তাহলে এখানে হচ্ছে 12,000 প্লাস 9x, এইটা সমান কত হচ্ছে? 5 বারং 60 শূন্য, 6 7 বারং 84, 6 90 শূন্য, 9 3 বারং 36, 9 45 5, হাতে 4 4 বারং 48 আর 4 52। তাহলে 9x ইজিক্যাল টু 525 0 0 মাইনাস 12,000 করো, 12,000 0 0 5 0 4। এবার এক্স এর মানটা তাহলে কত হবে? এখান থেকে এক্স এর মানটা হয়ে যাবে 40,500 ডিভাইড বাই 9 সমান 4 লং 36, 4 45, 5 লং 4500, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে এ। 9 মাসে গড়ে 4500টি করে দ্রব্য তৈরি করা যাবে। কিছুই নেই, গড়ের অঙ্ক, সিম্পল ক্যালকুলেশান, আর কিচ্ছু নেই এখানে, কোনো ট্রিক্স নেই, কোনো কিছুই নেই। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কী বলেছে? একটা মান নির্ণয় দিয়েছে। কী আছে? 99 পূর্ণ 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এরকম ভগ্নাংশকে এইভাবে লিখতে পারি যে 99 প্লাস 1-এর 7। তাহলে এখানে কটা 99 আছে? 1 2 3 4 5 6টা। তাহলে 6 ইন্টু 99 প্লাস কী হবে? প্রথমেরটা আছে 1-এর 7, তারপরে 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7। তাহলে এটা গুণ করো, 6 লং 54 4, 6 লং 54 59,
প্লাস এখানে কী হবে 7 এলসিএম হলে যোগ করে 6 আর 5 11, 4 15, 3 18, 20 একে 21, তার মানে এখানে কত হচ্ছে 3 আসছে কাটাকুটি করে, তাহলে 594 আর 3 হচ্ছে 597। অ্যান্সার কত? অ্যান্সারটা হলো 597, দ্যাট ইজ ডি। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টটা লাগালেই হয়ে যাবে, এটাই হচ্ছে একমাত্র কনসেপ্ট। পরের অঙ্কটাও একই কনসেপ্টে দেখো কি বলেছে না, একই জিনিস বলেছে 1/2, 11/2, 111/2, 1111/2। তাহলে এটা কি হচ্ছে 11 পূর্ণ 1/2। তার মানে এটাকে কি করতে হবে, একইভাবে আমরা কি জানি 1/1/2 মানে কি 1 প্লাস, তাহলে এখানে একদিকে আসবে এইটা 1 প্লাস এখানে কি 4টে হাফ, 4টে হাফ যোগ করো, 4টে হাফ মানে 2। তাহলে এখান থেকে কত আসবে 1 1 1 1 4, 1 1 1 3, 1 1 1 2 আর 1, তার সঙ্গে কি হচ্ছে 4 হাফ মানে 2, সমান হচ্ছে 1236। অ্যান্সার কত? অ্যান্সার এ। সিম্পল অঙ্ক, সিম্পল ক্যালকুলেশন, এইগুলোকে এইভাবেই করতে হবে। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে 364 টাকায় একটি বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে এর বিক্রয় মূল্য হবে কত? 9% ক্ষতি, 9% ক্ষতি মানে 364 টাকায় বিক্রি করছে, তাহলে 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি মানে 91 টাকা তার বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য এইটা পেয়ে গেলাম, এই ক্রয় মূল্য পেয়ে গেলাম, সরি এখানে বলেছে 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, তাহলে এটা বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্যটা কি 91 এর সমান হবে, তাহলে 110% লাভ করলে এটা হচ্ছে 110 দিয়ে গুণ করব, 440 অ্যান্সার হবে। এর কনসেপ্টটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরো 9% ক্ষতি বলেছে, 9% ক্ষতি মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 91 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে আমি এখান থেকে 364 টাকা তো বিক্রয় মূল্য, তাহলে 364 বরাবর কি 91 এর সমান, তাহলে 100 সমান কত, তাহলে আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের ওপর 110% লাভ করতে বলেছে, তাহলে 10% লাভ করতে বলেছে, তাহলে 10% লাভ করলে তাকে বিক্রি করব কত, 110/100। এটা দেখো কাটাকুটি হয়ে ওই একই জিনিসটা আসছে। তাহলে আমরা এক্ষেত্রে কি কনসেপ্টটা বুঝে নিলাম, যে কনসেপ্টটা কি বলেছে। কনসেপ্টটা বলেছে যে 9% যদি ক্ষতি হয় তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি তো তার 91 হচ্ছে বিক্রয় মূল্য, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 9% ক্ষতি মানে তার 91 টাকায় বিক্রি করেছে, তাহলে 364 তার বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি বলেছে, তাহলে 364 বরাবর কি 91 এর সমান, তাহলে 364 91 এর সমান হলে যদি আমরা একবারে করতে চাই যে 10% লাভ, তাহলে 110-এর মানটা কত সেটা বের করলে আমরা পেয়ে যাব, সেটার মান কত হচ্ছে 440। সিম্পল অঙ্ক, ইজি কনসেপ্ট, এইগুলো একটু জেনে নিতে হবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2, তার মানে ল্যান্ড অ্যান্ড ওয়াটার, স্থল আর কি বলেছে জল, কত বলেছে 1:2। আমি 1:2কে ধরে যদি মনে করি যে ল্যান্ডের পরিমাণ পৃথিবীতে 100 আর ওয়াটারের পরিমাণ হচ্ছে 200, 100 ইউনিট ল্যান্ড আছে আর 200 ইউনিট ওয়াটার আছে, তাহলে পৃথিবী কি নর্থ আর সাউথে দুভাগে কি সমান ভাগে বিভক্ত, নর্থ আর সাউথে। তাহলে এখানে টোটাল কত, এখানে 300 ইউনিট জল আর কি ল্যান্ড মিলে, তাহলে নর্থে থাকবে 150, এখানে থাকবে 150 সাউথে। এটা হচ্ছে উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ ধরে নিলাম আমি, তাহলে এখানে হাফ থাকবে, এখানে হাফ থাকবে। এবার বোঝো ব্যাপারটা। তাহলে আমরা প্রথমে কি করলাম, ল্যান্ড আর ওয়াটারের অনুপাত দেওয়া আছে কত, স্থল আর জলের অনুপাত 1:2, সেটা দেখে আমরা কি করলাম, মনে করে নিলাম যে ল্যান্ড আছে 100 ইউনিট আর ওয়াটার আছে 200 ইউনিট, তাহলে পৃথিবীতে টোটাল ল্যান্ড আর ওয়াটার কত আছে 300 ইউনিট। এবার পৃথিবী কি হচ্ছে উত্তর আর দক্ষিণ গোলার্ধে তো ভাগ আছে, তাহলে দুটোতে কি হচ্ছে আমরা সমান পরিমাণ নিয়ে নিয়েছি 150 ইউনিট করে। এখন কি বলেছে উত্তর গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফিয়ারে কি বলেছে উত্তর গোলার্ধে এই অনুপাতটা মানে ল্যান্ড আর ওয়াটার কত বলে দিয়েছে 2:3, তাহলে টোটাল কত
5 ইউনিট সমান কত 150, কারণ এখানে টোটাল 150 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান 30। তাহলে এখানে কত ল্যান্ড কত 30 মানে 60 ইউনিট ল্যান্ড, আর এখানে ওয়াটার কত 90 ইউনিট, তাই তো। তাহলে বাকিটা কি আছে, সাউদার্নে চলে যাও, সাউদার্নে তাহলে ওয়াটার কত হবে, ওয়াটার কত আছে এখানে 200, তাহলে 200 মাইনাস 60, তার মানে কত হচ্ছে 100, কত হচ্ছে ও ল্যান্ড না ওয়াটার, তো ওয়াটার হবে কত 200 ওয়াটার, আর এখানে 90, তার মানে এটা 90 বিয়োগ করো, তার মানে 110 ওয়াটার। আর ল্যান্ড কত হবে, ল্যান্ড হবে এখানে কত ছিল, ল্যান্ড হচ্ছে 100 মাইনাস কত 60, দ্যাট ইজ 40, 100 মাইনাস 60 সমান 40। তাহলে এখানে অনুপাতটা সাবধানে, অনুপাতটা কত বলেছে, ওয়াটার জল আর স্থলের অনুপাত যদি বের করতে হয়, তাহলে ওয়াটার এখানে আছে 110 আর ল্যান্ডের অনুপাত আছে 40, তার মানে 11:4। এখানে অনুপাতটা কি বলেছে, স্থল আর জলে, তাহলে 4:11, 4:11 হবে অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার আছে এ। কি করলাম একটু ভালো করে অঙ্কটা বোঝো, একটু কনফিউশন হতে পারে অঙ্কটাতে, সেই জন্য বলে দিচ্ছি। একটা পৃথিবীতে বলে দিয়েছে স্থল আর জলের অনুপাত 1:2, ঠিক আছে। আমরা কি করেছি, এইটাকে দেখে মনে করে নিলাম যে 100 ইউনিট ওয়াটার এই ল্যান্ড রয়েছে মানে স্থল, আর 200 ইউনিট জল রয়েছে, টোটাল কত আছে 300 ইউনিট। পৃথিবী কি আছে, নর্থ আর সাউথে কি সমান ভাগে ভাগ আছে, ঠিক আছে। সেই ইয়েতে করে আমি মনে করলাম যে নর্থে তাহলে কত 150 ইউনিট আর সাউথে 150 ইউনিট। এখন নর্থে ল্যান্ড আর ওয়াটারের অনুপাতটা দিয়ে আছে 2:3, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তার মানে কত ল্যান্ড চলে আসছে 60 ইউনিট, আর এখানে কত আসছে এখানে তোমার হচ্ছে জলটা চলে আসছে দেখো 90 ইউনিট, তাহলে 90 ইউনিট এলে বাকি ওয়াটারটা কত থাকছে, ওয়াটার তো 200 ইউনিট টোটাল, 90 ইউনিট যদি এখানে থাকে তাহলে বাকিটা 110 ইউনিট থাকবে কত সাউথে, আর ল্যান্ড কত থাকবে টোটাল 100 ইউনিট, সেখান থেকে 60 বিয়োগ করো 40 ইউনিট হবে সাউথে। তাহলে এবার এখানে অনুপাতটা কত হবে, ওয়াটার আর ল্যান্ড 110 হচ্ছে ওয়াটার আর 40 হচ্ছে ল্যান্ড, তার মানে 11:4। আর এখানে অ্যান্সারটা চেয়েছে স্থল করলে অনুপাতটা হয়ে যাবে 4:11। কিছু নয়, সিম্পল অঙ্ক, শুধু এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে নর্থ আর সাউথে সমান ভাগে ভাগ করা হয়েছে, তার মানে 150 ইউনিট ধরে নিলাম। এবার একটার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমি জলস্থলটা পেয়ে গেলাম, তাহলে অন্যটায় কত জলস্থল আছে সেটা বের করে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক পরীক্ষাও এসেছে এই অঙ্কটা। 42-এর অঙ্কটা দেখো, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে, তবে কত দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 12 জন লোক 16টি খেলনা তৈরি করতে পারে। এই অঙ্কটির ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে M1D1T1 সমান কি হচ্ছে ডিভাইড বাই W1 সমান হচ্ছে M2D2T2 ডিভাইড বাই W2। প্রথম ক্ষেত্রে কি বলেছে, 5 জন লোক M1 5 জন, কত দিন 6 দিনে, কত ঘন্টা করে 6 ঘন্টা করে, কত অংশ কাজ করছে 10টি খেলনা তৈরি করতে পারছে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কত দিনে 8 ঘন্টা করে কাজ করে 12 জন লোক, তাহলে 12 জন দৈনিক কত ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে কাজ করে 16টি খেলনা তৈরি করছে, কত দিনে, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে কত দিন। তাহলে এখানে কাটাকুটি করো, 2 5 5 5 কেটে গেল, 6 2 2 3, তাহলে D2 এখানে কত চলে আসলো 3 দিন। তাহলে এই অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে ডি, দ্যাট ইজ 3 দিন। 5 জন লোক, সিম্পল অঙ্ক, এইগুলো এই সূত্রটাই প্রয়োগ করবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই অঙ্কগুলোকে করব। পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এখানেও একটা ট্রিক্স রয়েছে, সেটা কিন্তু জানতে হবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা কি বলেছে, 12,000 টাকা দুভাগে ভাগ করা হলো। প্রথম ভাগের বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগের বার্ষিক 16% হারে 4.5 বছরের সরল সুদের পরিমাণের সমান, তবে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অনুপাত। যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে সুদটা সমান বলেছে, সুদ সমান
হলে আমি লিখে দিচ্ছি একটু, তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে সুদের অনুপাতকে উল্টে দিলেই আমরা কি পাবো, আমরা প্রিন্সিপাল অর্থাৎ আসলের অনুপাত পাবো। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট মনে থাকলে ইজিলি অঙ্ক করা যাবে। এবার মনে করলাম দুটো ভাগ, 12,000 টাকাকে কী করছে, দু ভাগ, একটা এ ভাগ আর একটা বি ভাগ। এ ভাগ মানে প্রথম ভাগটার ইন্টারেস্ট করছে 12% হারে 3 বছরের সুদ, তাহলে 12% হারে 3 বছরের সুদ ইজ টু কী হচ্ছে, বি এর ক্ষেত্রে হচ্ছে 16% হারে 4.5 বছরের সুদ। তাহলে এখানে কত আসছে, 36% ইজ টু 4 দুগুণে 9 2, 9 2 মানে 8, 8 লং 72%। তাহলে এখান থেকে আসবে 1:2। তাহলে সুদের অনুপাতটা কি পেয়েছি আমরা, সুদ তার অনুপাতটা কি পাচ্ছি 1:2। তাহলে আসলের অনুপাত অর্থাৎ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অনুপাত হবে 2:1। সিম্পল অঙ্ক। অঙ্কটা পড়ে জটিল মনে হচ্ছে, 12,000-এর এখানে কোনো কাজই রইল না। ভালো করে অঙ্কটা পড়বে, পড়ে অঙ্কটা বুঝবে, এবং যেখানেই সুদের পরিমাণ সমান থাকবে সেই সব ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করব। সুদ সমান হলে তাহলে সুদের অনুপাতকে উল্টে দিলেই আমরা আসলের অনুপাতটা পাবো। এখান থেকে দেখো, প্রথম ভাগ একটা আমি সেটাকে এ বললাম আর বি বললাম। প্রথম ভাগে সুদের অনুপাত, সুদটা কত এইটা, দ্বিতীয় ভাগে এইটা, তাহলে দুটোর অনুপাত বের করে 2:1। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ, বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তার মানে এখানে কি করতে হবে, সবুজ অংশের দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে, তার মানে ওই অংশগুলো যদি টোটাল খুঁটিটার দৈর্ঘ্য এক অংশ হয়, তাহলে ওই অংশগুলো বাদ দিলেই তো আমরা সবুজ অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য যদি ওটা হয়, তাহলে এক অংশের মানটা করলেই তো খুঁটিটার দৈর্ঘ্য পেয়ে যাব। ইজি অঙ্ক আছে, কিছুই নাই। 1/10, 1/20, 1/30, 1/40, 1/50, 1/60, এদের যোগফলটা বের করতে হবে। তাহলে এদের এলসিএমটা বের করো। 10, 20, 30, 40, 50, 60, 2, 5, 10, 15, 20, 25, 30, 5 দিয়ে কাটো, 5, 1, 2, 3, 4, 5, 6, 2, 1, 1, 3, 2, 2, 5 থাকবে, 3 থাকবে, তাহলে এখান থেকে আবার 3 করো, 3, 1, 1, 1, 2, 5, 1, তাহলে 10, 30, 60, 300, 600। তাহলে এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে 600। তাহলে এখানে কত হবে, 60, 30, 20, 40 মানে 15, 5, 12, 10, টোটাল কত হচ্ছে 90, 110, 120, 130, 40, 147 ডিভাইড বাই 600। তাহলে বলেছে সবুজ অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এক অংশ থেকে বাদ দাও, 147 ডিভাইড বাই 600, তার মানে কত আসবে, 600, 600 মাইনাস 147, তার মানে কত আসবে 3, 7 কয় 10 তার 3, 5, 5 কয় 10 তার 5, হাতে 2, 453 বাই 600। এটা কাটলে 3 দিয়ে 151 বাই 200। তার মানে কি 151 বাই 200, এই অংশটাই কি হচ্ছে সবুজ অংশের দৈর্ঘ্য। দেখো এখানে বলে দিয়েছে সবুজ অংশের দৈর্ঘ্য কত, 12.8 মিটার। তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12.08 মিটার। তাহলে এক অংশের মানটা বের করতে হবে। এক অংশের মান বের করলেই তো খুঁটিটার দৈর্ঘ্য পেয়ে যাবো আমি। 0.8 ইন্টু 200 ডিভাইড বাই 151, দুটো জিরো কেটে দাও, শূন্য উঠে দশমিকটা উঠে গেল। তাহলে 151 দিয়ে কি কাটবে, 8, হ্যাঁ 8, 8 দিয়ে কেটে যাচ্ছে, 8
এক আটে 8, 8 15 120, তাহলে 8 দুগুণে 16, তাহলে খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। কিছুই করলাম না, অঙ্কটা একদম ইজি, কিন্তু একটু ক্যালকুলেশন রয়েছে, একটু সময় হয়তো লাগতে পারে, বাট ফার্স্ট ক্যালকুলেশন প্র্যাকটিস করতে করতে দেখবে ফার্স্ট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করে নেবে। এখানে কি করলাম, অংশগুলো যোগ করলাম। যে অংশটা বলেছে সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার বলে দিয়েছে, তাহলে কি এক অংশ থেকে অংশটা বাদ দিলে যে অংশটা থাকছে সেটাই সবুজ অংশের দৈর্ঘ্যের পরিমাণ। তো এই অংশের মান যদি এইটা হয়, এক অংশের মান কত, এক অংশের মানটা আমরা কি পেয়ে গেলাম, 16 মিটার পেয়ে গেলাম। দেখো অ্যান্সার হচ্ছে কত, 16 মিটার। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, কোনো এক পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17 কত 3। যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে। এইগুলো দেখে আমি যদি মনে করি যে 1200 খরচ করছে চালের পেছনে, 1700 খরচ করছে মাছের পেছনে, আর 300 খরচ করছে কি তেলের পেছনে, তাহলে এইটা ভালো করে বোঝো। 12, 17 আর 300কে দেখে আমি 100 দিয়ে গুণ করলাম যাতে ক্যালকুলেশনটা সোজা হয়। 12, 17 তিনটাকেও ধরতে পারি, সেক্ষেত্রে ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যেতে পারে। এবার কি বলেছে, জিনিসের মূল্য যথাক্রমে 20%, চালের মূল্য 20% বৃদ্ধি পেলে 12 দুগুণে 24, 240 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে যদি 30% বৃদ্ধি পাই 17, 51, 510 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এখানে যদি কত বলেছে 50%, মানে হাফ, 150 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল বৃদ্ধিটা কত হয়েছে, তিনটে যোগ করো, 240, 510, 5 দিয়ে 750, 800, 900, টোটাল বৃদ্ধি হয়েছে 900। 900 কার উপরে বৃদ্ধি হয়েছে, 900 বৃদ্ধি হয়েছে টোটাল, এখানে এটা দেখতে হবে 1700, 2000, 3200, তাহলে বৃদ্ধি, মোট খরচ বৃদ্ধি হয়েছে কত, 900 টাকা। 3200 টাকার মধ্যে 3200 টাকা আগে খরচ করতো, তার মধ্যে 900 টাকা খরচ কী হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে পার্সেন্টেজে বের করো কত পার্সেন্ট হয়েছে। তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 450, 16, 225, 8 কাটাকুটি করে, তাহলে 225/8%, তার মানে 8 দুগুণে 16, 6 বা 8 দুগুণে 16, 6 65, 28 64, 1 পড়ে থাকছে 1-এর 8%, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাদের মোট খরচ বৃদ্ধি পেয়েছে কত, 28.1%। কিছুই নয়, আমরা কি করলাম, প্রথমে এই যে অনুপাতটা দেখে আমরা একটা মান অ্যাজিউম করে নিলাম, যাতে করে কি ক্যালকুলেশনটা সুবিধা হয়। 1200 টাকা, 1700 টাকা, 300 টাকা, তাহলে টোটাল খরচ হচ্ছিল 3200 টাকা প্রথমে। এখন বৃদ্ধি পেয়েছে কত, 240 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে, এখানে 510 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে 150 টাকা, তাহলে টোটাল বৃদ্ধি কত হয়েছে, 900। তাহলে বৃদ্ধির হারটা বের করতে বলেছে, 900 বৃদ্ধি হয়েছে 3200-এর উপর, 100-র মধ্যে কত, ইন্টু 100%। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, 28.1% কী হয়েছে, মোট খরচ বৃদ্ধি পেয়েছে। পরের অঙ্কটা দেখব কি বলেছে। পরের অঙ্কটা একদম ইজি অঙ্ক। একটি সংখ্যার বর্গের 2/5 অংশ 2.5 হলে, তাহলে একটা সংখ্যা তার বর্গ এক্স স্কোয়ার, যদি সংখ্যাটা এক্স হয় এক্স স্কোয়ার, ইন্টু তার কত বলছে 2/5 অংশ সমান কত হচ্ছে 2.5, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 2.5 ইন্টু 5/2, ওইদিকে চলে গেল, দশমিক তুলে দিলে একটা শূন্য হয়ে যাবে, 5, 4, যদি এক্সের মান বের করতে হয় 25/4, দ্যাট ইজ 5/2 সমান হচ্ছে 2.5, তাহলে এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, বলছে একটি সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। 30 দিনের কোনো মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল যদি মাসের প্রথম দিন রবিবার হয়। কোনো মাসের প্রথম দিন যদি রবিবার হয়, 30 দিনের হয়, সেই ক্ষেত্রে রবিবারের সংখ্যা কত হবে, প্রথম দিন এটা রবিবার বলছে, তাহলে রবিবারের সংখ্যাটা কত হবে, 5টা রবিবার হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কোনো মাসে রবিবার যদি প্রথম দিন রবিবার হয়, তাহলে সেই মাসে মোট রবিবারের সংখ্যা হবে 5 দিন, যদি সেটা 30 দিনের বা 31 দিনের হয়। তাহলে রবিবারের সংখ্যা কত হচ্ছে, 5টা রবিবার আছে, প্রতি রবিবারে কতজন করে আসে, 510 করে, তাহলে প্রতি রবিবার যদি 510 করে আসে, তাহলে 1 5-এ 5, 5 5-এ 25, 2550 জন প্রতি 5টা রবিবারে মোট এসেছে। বাকি থাকছে কত দিন, 25 দিন, সেখানে গড়ে কতজন করে আসছে, 240 জন করে বলে দিয়েছে। তাহলে 4 25 অংশ, 25 দুগুণে 50 একে, তাহলে 6000 জন টোটাল।
তাহলে 25 বাকি 25 দিনে 240 জন করে আসলে 6000, টোটাল কত 8550 জন। তাহলে কি বলেছে যে কোনো মাসে প্রতিদিন গড়ে কতজন উপস্থিত, 30 দিনের কোনো মাসে প্রতিদিন গড়ে, তাহলে প্রতিদিনের গড় হিসেব করতে গেলে আমাকে কী করতে হবে, 8550কে 30 দিয়ে ভাগ করো, 0 0, 3 দুগুণে 6 1, 3 দুগুণে 6 2, 25, 3 8 24, 15, 3 5 15, তাহলে কত হচ্ছে 285। তাহলে প্রতি ওই মাসের প্রতিদিনের গড় কত হচ্ছে 285। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 285। তাহলে এখানে অ্যান্সার কত, অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে, একটি ট্যাঙ্কে 3টে পাইপ ABC থাকে। প্রথম পাইপ কি বলেছে, এ কত ঘন্টায় করতে পারে, 8 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। দ্বিতীয় পাইপ বি 10 ঘন্টায় ট্যাঙ্কটি কি ভর্তি করতে পারে। আর তৃতীয় পাইপ সি কি করতে পারে, 20 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় যদি 3টি পাইপই একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভর্তি হবে। ভালো করে বোঝো। এখানে এরা কি করছে, অ্যাড করছে, মানে ভর্তি করছে, আর এ কি করছে, খালি করছে, তাই এখানে মাইনাস দিয়ে দিলাম আমি। এবার এলসিএম বের করবো। 20 এলসিএম 4 4 20 80 হলে প্রত্যেকটা দিয়ে কাটছে। তাহলে এখানে 8 10, এখানে 10, এখানে 8, আর এখানে কি হবে -4। দেখো এরা যেহেতু ভর্তি করছে, এরা পজিটিভ, মানে এ 10 অংশ ভর্তি করতে পারে 1 ঘন্টায়, এ 8 অংশ ভর্তি করতে পারে, কিন্তু এ 1 ঘন্টায় কি করতে পারে, 4 অংশ খালি করতে পারে। তাহলে এখন টোটাল যে কাজটা মানে 80 অংশ, ঠিক আছে, 80 অংশ হচ্ছে টোটাল ট্যাঙ্কটা। সেটাকে এবার কি বলছে, 3টে পাইপকে একসঙ্গে খুলে দেওয়া আছে। 3টে পাইপকে একসঙ্গে খুলে দিলে 1 ঘন্টায় অ্যাকচুয়ালি কতটা ভর্তি হবে, 10 + 8 - 4 সমান 14 অংশ ভর্তি হবে। কারণ এরা দুজনে অ্যাড করবে আর এ মাইনাস করে করে যাবে প্রতি ঘন্টায়। তাহলে এক্ষেত্রে যদি 3টে পাইপে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় নেবে। এখানে টোটাল অংশ ট্যাঙ্কের কত 80, তাহলে এখানে কি করব 10 8 - 4, তাহলে 1 ঘন্টায় 3টে ট্যাঙ্ক খুলে দিলে যে অংশটা পূর্ণ হবে সেটা হচ্ছে 14, তার মানে 80/14, দ্যাট ইজ 40/7 ঘন্টা। কিছুই নয় অঙ্কটা। এ 8 ঘন্টায় কি ভর্তি করছে, বি 10 ঘন্টায় ভর্তি করছে, কি সি কিন্তু 20 ঘন্টায় খালি করে দিচ্ছে। তাহলে তিনজনের এলসিএম বের করলাম, লসাগুটা সেটা হচ্ছে মোট ওয়ার্ক বা ট্যাঙ্কটাকে ভর্তি করার অংশ, এর এফিসিয়েন্সি 10, এর 8, এর কিন্তু -4, যেহেতু এ বের করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে টোটাল এফিসিয়েন্সি 1 ঘন্টায় তাদের কত হচ্ছে, 14 ইউনিট অ্যাকচুয়ালি দেখতে গেলে। তাহলে 1 ঘন্টায় 14 ইউনিট যদি তারা পূর্ণ করে তাহলে 80 ইউনিট পূর্ণ করতে তাদের সময় কত নেবে, 3টে ট্যাঙ্ক একসঙ্গে খোলা থাকলে 3টে পাইপ, তাহলে 40/7 ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা খুবই সোজা অঙ্ক, শুধু ক্যালকুলেশন করলেই হবে। এটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল। যদি ভগ্নাংশটি আমি x/y ধরে নিই তাহলে x + y সমান কত হচ্ছে 13, লব আর হরের যোগফল। লব এবং হর উভয়ের সাথেই 6 যোগ করা হলে তাহলে x এর সঙ্গে 6 যোগ করা হচ্ছে, y এর সঙ্গে 6 যোগ করা হচ্ছে, তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে 8/17। এবার এখান থেকে আমি যদি y সমান 13 - x করে নিলাম, এই ইকুয়েশনটা যদি আমি বসিয়ে দিই, x + 6 13 - x + 6 = 8/70। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব 17x 6 17 102 সমান হচ্ছে 8 19 6 13 19 - x, তার মানে কত হচ্ছে 8 19 152, 8 লং 72, 8 7 15 -8x। তাহলে এদিকে নিয়ে এলে কত হচ্ছে 25x, 152 মাইনাস কত হচ্ছে 102, তার মানে এখান থেকে কত হচ্ছে 50। তাহলে এক্স এর মান কত 2, এক্স এর মান কত পেয়ে গেলাম এখান থেকে, যদি 25x সমান 50 হয়, এক্স সমান 2, তাহলে এখানে ওয়াই সমান কত পাবো 13 - 2 11। এবার বলেছে চিহ্ন নিরপেক্ষ পার্থক্যটি, তাহলে 11 আর 2 এর মধ্যে পার্থক্য কী হবে, 9 হবে, চিহ্ন নিরপেক্ষ, তাহলে 11 - 2 সমান হচ্ছে 9, 9 হচ্ছে অ্যান্সার। তাহলে মানে কত হচ্ছে এদের মধ্যে পার্থক্য
9। অ্যান্সার কত? অ্যান্সার সি। কিছুই নেই, শুধু ক্যালকুলেশন, জাস্ট সিম্পল বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:5। এ এবং বি এর আয়ের অনুপাত 3:5। এ এর ব্যয় তার আয়ের 7/12 অংশ, বি এর ব্যয় তার আয়ের 8/15 অংশ। তাদের খরচের মধ্যে ধনাত্মক পার্থক্য 14,300 টাকা। এ এর আয় নির্ণয় করো। এখানে একটা জিনিস করা যেতে পারে সিম্পল ছোট করার জন্য অঙ্কটা। 7/12 আর 8/15 এই দুটোকে লক্ষ্য করে নিচে কাটাকুটি করার জন্য এদের এলসিএম নিয়ে নেয়। 12-15-র এলসিএম হচ্ছে 15×2 = 30, 3 × 45, 4×15 = 60। 12 আর 15-র এলসিএম হচ্ছে 60। তাহলে আমি এখন ধরে নিতে পারি যে এর আয়টা কত? 3:5 যেহেতু দিয়েছে, 60 ইউনিট দিয়ে গুণ করো। 3 × 60 সমান 180 ইউনিট। বি এর ক্ষেত্রে কি করতে পারি? 5 × 60 সমান 300 ইউনিট। তাহলে এ এর আয় ধরে নিলাম 180 ইউনিট, বি এর আয় ধরে নিলাম 300 ইউনিট। তাহলে এক্ষেত্রে কি করলাম? এটা আমরা এই 12 আর 15কে দেখে এর দুজনের এলসিএম নিয়ে নিলাম। এলসিএমটা দিয়ে এখানে গুণ করে আমরা এই ইউনিট ধরে নিলাম যে এর ক্ষেত্রে আয় হচ্ছে 180 ইউনিট, বি এর ক্ষেত্রে আয় হচ্ছে 300 ইউনিট। এবার এর ব্যয়, এর ব্যয়টা কত হচ্ছে? এর ব্যয় হচ্ছে এর 7/12 অংশ, তার মানে 180 ইউনিটের 7/12, তার মানে করো 12-15, 7-15 কত? 105 ইউনিট। বি এর ক্ষেত্রে ব্যয়টা কত? 300 ইউনিট ইন্টু কত বলেছে? 8/15। দেখো এইটা নেওয়ার ফলে কী হচ্ছে, কাটাকুটিটা করতে আমাদের কত সহজ হয়ে গেছে। 160 ইউনিট। 8×2 = 16, 160 ইউনিট। তাহলে এদের মধ্যে ধনাত্মক পার্থক্য বলেছে 14,300 টাকা। তাহলে পার্থক্যটা কত? এদের দুজনের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 55 ইউনিট। দেখো 105-এর সঙ্গে 55 যোগ করলে 60। তাহলে মানে 55 ইউনিটের মানটাই কত বলেছে? 14,300। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 14,300 / 55। এবার আমাদেরকে কি বের করতে হবে? বলেছে এর আয় নির্ণয় করো। তাহলে এর আয় মানে কত? এখানে এর আয় কত? 180 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাচ্ছি আমরা কত? 1 ইউনিটের মান পেয়ে গেছি 14,300 / 55। তাহলে 180 ইউনিটের মান কত? 180 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাবে। এখানে 11 দিয়ে কাটতে পারে, 5, 11, 5, আর এটা 13 × 11 হচ্ছে 143, মানে 1300। 5 দিয়ে এটা কাটবে কি? 3 × 5 = 15, হ্যাঁ 5 দিয়ে কেটে যাচ্ছে 36। 3 × 5 = 15, 15, 3 = 30, 5 × 6 = 30। তাহলে 36 × 13, তার মানে 6 13 78, 8 হাতে 7, 3 13 39, আর 7 46, দুটো শূন্য, তার মানে 46,800 হচ্ছে কি এর আয়। খুব ইজি অঙ্ক, শুধু বোঝানোর ক্ষেত্রেই এত কষাকষি এত কিছু করতে হচ্ছে, তাছাড়া কিছু নয়। এই 12 আর 15কে দেখে এদের এলসিএমটা নিয়ে নেবো। নিয়ে কি করব? এ আর বি এর তো দিয়াই আছে কত? 3:5। দেখো এর আয়ের অনুপাত, তাহলে এখানে 3 × 60 গুণ করে দিয়েছি। 180 ইউনিট এর ধরে নিলাম এগুলো সমস্ত কিছু। কিভাবে ধরবো, কিভাবে অ্যাজিউম করব, তার উৎসটা হচ্ছে এই 12 আর 15। ঠিক আছে? তাহলে এখানে 180 ইউনিট, বি এর ক্ষেত্রে 300 ইউনিট। তাহলে এ ব্যয় করছে কত? এই যে তার আয় তার 7/12 অংশ, তার মানে 105 ইউনিট। বি এর ক্ষেত্রে ব্যয়টা কত হচ্ছে? 300, 8/15, 15×2 = 30, তার মানে 8×2 = 16, 160 ইউনিট। এদের মধ্যে ডিফারেন্সটাই দিয়ে আছে কত? 14,300। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 55। 55 = 14,300। তাহলে 1 বরাবর কত? 14,300 / 55। তাহলে বলেছে এর আয়টা নির্ণয় করো। এর আয় কত? 180 ইউনিট। 180 দিয়ে গুণ করে এবার ক্যালকুলেশন করে আসছে কত? 46,800 এর আয়। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার বি। চলো আমরা 9 নম্বর সেটটাও কমপ্লিট করে ফেললাম। আবার আমরা পরবর্তী সেট নিয়ে হাজির হব। আপাতত কোনো অঙ্কে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই অঙ্কটা আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি যতটা সম্ভব তোমাদের শর্ট ট্রিক্স এবং কনসেপ্ট এই অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং এইভাবে যদি প্র্যাকটিস করো তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে এবং অঙ্কে একটা সুনির্দিষ্ট ধারণা পাবে কীভাবে অঙ্ক করতে হয় না হয়। তো চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।